শৈলী কাছ থেকে সবই শুনতে পেল, মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। যাক, স্যার না দেখলেই ভালো ওকে। কিন্তু ওর সেই স্বস্তিতে গুড়ে বালি দিয়ে পেছন থেকে শুনতে পেল রাকিব স্যারের ডাক। আরে মেহরান ভাই, আপনি চলে আসলেন? শৈলী চকিতে ফেরে। সোজাসুজি মেহেরানের চোখে আটকা পড়ে ওর দৃষ্টি। মানুষটা হাঁটছে রাকিব স্যারের দিকে, কিন্তু দেখছে শৈলীকে। এত কাজ দিয়ে হেঁটে গিয়েছে উনি, যে চেহারার ক্লান্তি স্পষ্ট ধরা পড়েছে শৈলীর কাছে। শৈলী সেই মুহূর্তে ভয় ডর উধাও হয়ে ভীষণ রকম মায়া জাগে। হঠাৎ মনটা মুচড়ে ওঠে। মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব টায়ার্ড। তার উপর দিয়েও তো কম যায়নি আজ। কিন্তু সেখানে তিনি পুরো টাইম শৈলীকে নিয়ে ব্যস্ত দেখালেন। শৈলীর খাবারের খেয়াল রাখলেন, ওর ঘুমের চিন্তা করলেন। আচ্ছা, উনি নিজে ঠিক মতন ডিনার করেছেন তো? কই, শৈলী তো একবারও সেটা খোঁজ নিল না। খোঁজ নেওয়া উচিত ছিল অবশ্যই। রাইটস তো ওরও আছে খোঁজ নেওয়ার, শুধু অধিকারী না, দায়িত্বও বটে। মেহরান যে রাকিবের সামনে এমনভাবে দাঁড়ায় যাতে শৈলীকে সরাসরি দেখতে পায়ও। শৈলী বান্ধবীদের সাথে দাঁড়ালেও পুরো মনোযোগ পাশে দাঁড়ানো টিচার্সদের গ্রুপেই দিয়ে রেখেছে। রাকিব আবার মেহরানকে প্রশ্ন করে, কি ভাই, আপনি না বললেন আর নামবেন না? টায়ার্ড লাগছে, গোসল দিয়েই ঘুম দিবেন, তাহলে আবার নামলেন যে? মেহরান তার চিরাচরিত গম্ভীর কণ্ঠে ছোট্ট করে উত্তর দেয়, রুমে গরম লাগছিল তাই। গোসল করার পরেও গরম লাগছিল? শৈলী এবার আর চোখে তাকায়, একটা শুকনো ঢোক গিলে ঠোঁটে ঠোঁট টিপে ভ্রু কুচকায়। রাতের বেলা গোসল দেওয়ার পর আবার গরম লাগে কিভাবে? আজ তো ওয়েদারও ঠান্ডা, তাহলে ওনার গরম কেন? শরীর বেশি খারাপ করলো নাকি? সময় যায় কিছুক্ষণ। এর মাঝে সেই ভলেন্টিয়াররাও এসে মেহরানের সাথে আলোচনা করে যায়। এরপর মেহরান রাকিবের দিকে ঘুরে, আমি একটু পানি খেয়ে আসি, তোমরা গল্প করো। ওকে ভাই। মেহরান হেঁটে যায় ভবনের ভেতর। শৈলী সব দেখে। এটাই ওনার সাথে কথা বলার উত্তম সুযোগ বুঝে বান্ধবীদের কাছ থেকে ও একটু সরে আসে। ততক্ষণে মেহরান ভবনের ভেতরে হারিয়ে গিয়েছে। শৈলী দ্রুত পা চালায়। ভেতরে ঢুকেও মানুষের আনাগোনা দেখে শৈলীর কপাল কিঞ্চিত কুঁচকায়। ও মনে করেছিল ভেতরে কেউ নেই, যদিও বাইরে থেকে তুলনামূলক অনেক কম মানুষ এখানে, তারপরেও ওর ভালো লাগলো না। এখন এদের মাঝে ওনার সাথে কথা বলবে কিভাবে? হলরুমের এক কর্নারে বড় একটা টেবিলে একটা কফি মেশিন আর ওয়াটার ফিল্টার সেট করা। ওইখানেই শৈলী মেহরানকে দেখতে পেল পানি খেতে। দিক বিলম্ব না করে ও নিজেও চলে এলো। পানি নেওয়ার ছলে পাশে দাঁড়ালো। নিজের বাম পাশে ছায়া পড়ায় মেহরান একটু ফিরে। একটা মেয়ে বুঝে চোখ সরাতেই আবার দৃষ্টি ফেরায়। শৈলীকে দেখে কপাল টান টান হয়। মেহরান তাকাতেই শৈলী ঝট করে টেবিলে রাখা পানির গ্লাসের দিকে নজর দেয়। সেটা চোখে লাগে মেহরানের। হাসি পায় একটু, তবে কিছু বলে না। মুখটা পরক্ষণেই গম্ভীর করে ফেলে। শৈলী ভেবেছিল মেহরান নিজেই ওকে দেখে কথা বলবে। এতদিন তো তাই হয়েছে, এই কারণেই চুপ করে অপেক্ষায় ছিল। কিন্তু সময় পার হলেও যখন কোনো কথা আসলো না, তখন শৈলী ওপরে চোখ তুলে দেখে মেহরান কফি বানাচ্ছে নিজ গতিতে। শৈলী যে আছে যেন সেটাই তার খেয়াল এনে। শৈলী এবার নিজের নিশ্চুপতা ভেঙে এগিয়ে আসে। আপনি ডিনার করেছিলেন স্যার? মেহরানের হাত এক পলকের জন্য থমকায়। মুখে বিরক্তি ভর করে মনে মনে ঝাড়ে, আবার স্যার? উফ, এত বিরক্ত লাগছে না এই শব্দটা। মেহরানের এত ছোট একটা উত্তরে শৈলী খুব অবাক হয়। মেহরান যদিও অন্য সবার সাথে খুবই কম শব্দে কথা বলে, কিন্তু ওর সাথে সেটা কখনো করেনি। আর আজকের পর সেটা আরও আশাও করা যায় না। তাহলে এখন কেন? হঠাৎ শৈলীর মাথা বিদ্যুৎ খেলে। ও, তার মানে স্যার আমার উপর রেগে আছেন? বুঝেই শৈলী একবার দেখে, তারপর মুখ খুলে, আমি কফিটা বানিয়ে দিব। মেহরান আবার হাত থামায়, মনে হয় কিছু একটা চিন্তা করে। তারপর এক পা সরে দাঁড়ায়। শৈলী বুঝে মুচকি হাসে। সামনে গিয়ে মনোযোগ দিয়ে সুন্দর এক কাপ কফি বানায়। তারপর পেছনে ফিরে সেটা মেহরানের হাতে দেয়। মেহরান খুব গম্ভীর মুখে কফিটা নেয়। তা দেখে শৈলীর মনটাই খারাপ হয়ে যায়। তবে ও তো জানেই না এতক্ষণ ওর কফি বানানোর দিকে মেহরান কি সুখ নজরে তাকিয়েছিল। এক চুমুক দিতেই মেহরানের চোখ কপাল ছোঁয়। কফিটা মারাত্মক হয়েছে। আপনার নাকি শরীর খারাপ লাগছিল? মেহরানের ধ্যান ভাঙে। শৈলীর দিকে সরু চোখে পাল্টা প্রশ্ন করে, কে দিল আপনাকে এই তথ্য? কেউ না, আমি মানে রাকিব স্যার বলেছিলেন।
আপনাকে? না না না, আমাকে কেন বলবেন? নাবিহা আপুকে বলেছিলেন। আমি পাশেই বান্ধবীদের সাথে ছিলাম, তখন শুনেছি। অন্যের কথোপকথন আড়ি পেতে শোনা ভালো না, তা কি আপনি জানেন না? শৈলী ঘাবড়ে ওঠে, তড়িঘড়ি করে মুখ ফসকে বলে ফেলে, আপনার ব্যাপারে কথা হচ্ছিল বলে শুনছিলাম তো, অন্য কিছু হলে জীবনেও শুনতাম না। হুট করে কেসে উঠল মেহরান। কফি মুখ থেকে পড়ে যাবার জোগাড় হলো। এদিকে কি বলে ফেলেছে বুঝতে পেরে শৈলীর তো মুখে হাত, চোখের মনি কোটর থেকে বের হয়ে এখনই নিচে পড়ে যাবে যেন। মেহরান অতি দ্রুত নিজেকে সামলে ফেলল, দৃষ্টিতে দুষ্টুমি পড়তে একদম সময় নিল না। আমার ব্যাপারে এত আগ্রহ কেন জন্মাল আপনার বলুন তো? শৈলী রীতিমতো হাঁসফাঁস করছে, মাথা শুধু ঘুরঘুর করছে সব। ধুর, কথায় লাগাম দিলে কি হতো? বললেন না তো শৈলী, আমি এখনও আপনাকে পড়ানো শুরু করিনি, তাই এত স্যার স্যার বলে মুখে ফেনা তোলা লাগবে না, ওকে? শৈলীর চোখ এবার কপাল ছোঁয়। এনার হয়েছেটা কি? স্যার না বলে কি বলবে তাকে? পড়ানো শুরু না করুক, ফ্যাকাল্টি তো হয়েছে। আসলে আমি আপনাকে আমি রেস্ট করতে বলেছিলাম, আপনি তাহলে এত রাতে নিচে কেন? আমি আমি আসতে চাইনি, বিশ্বাস করুন, বান্ধবীরা জোর করে এনেছে। হুম। আবার দুইজন চুপ। মেহরান কফের কাপে চুমুক দিল। শৈলীর লজ্জা এখন অস্থির লাগছে, তাই ও ভাবলো চলে যাওয়াটাই শ্রেয় এখান থেকে। আমি এখন আসি, বান্ধবীরা ওয়েট করছে। ওকে। আপনি ভালো মতন রেস্ট নিন, আপনার ওপর দিয়েও কম ধকল যায়নি তো। রেস্ট নিতেই তো যাচ্ছিলাম, আপনার জন্য তো সেটাও হলো না। শৈলী মাথা ওঠায় অবাক চোখে। আমার আমার জন্য কিভাবে? তা যদি বুঝতেন তাহলে তো হতোই। থাক, বোঝার সময় প্রচুর আছে, এখন বান্ধবীরা মিলে এনজয় করুন, আমি আছি আশেপাশে। শৈলী মেহরানের কথার আগামাথা কিছুই বুঝল না, খুব কনফিউজ হয়ে সামনের দিকে পা বাড়ালো, কিন্তু তাও দুকদম যেয়ে সরাতে পারল না। শৈলী। শৈলী ঘোরার আগেই মেহরানোর কাছে এসে পেছনে দাঁড়ায়, কণ্ঠ খাদে নামিয়ে আওড়ায়, এখন থেকে রোজ সন্ধ্যায় আপনার হাতের কফি আমার চাই। পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়া এক শৈলীকে রেখে মেহরান প্রস্থান করল, আর ফিরে তাকালো না। সারা রাত এপিট ওপিট করেই কাটিয়েছে শৈলী, ঘুমের লেশমাত্র আসেনি চোখে। সকালে ফজরের নামাজের পর আর খাটেই গেল না, রুমেই পায়চারি করলো। কত কিছু যে মাথায় ঘুরেছে ওর তার ঠিক নেই। এবারে ঢাকায় ফেরা এক নতুন আঙ্গিকে হবে আগের সাথে জোড়া হওয়া আর এক নতুন পরিচয়ে। সকাল 8:30টার দিকে ছাত্রছাত্রীরা নিজেদের বাসে উঠল। কাল মাথায় না আসলেও সকাল থেকেই শৈলী নিজের মোবাইলের জন্য তৎপর হলো। লাবণ্যের কাছে ওর মোবাইল এটাও জানে, কিন্তু মেয়েটার সামনে পর্যন্ত যেতে এখন ওর গায়ের রক্ত টকবক করছে। মেয়েটার চেহারা পর্যন্ত দেখার রুচি হচ্ছে না ওর। কি করবে? ঠিক তখনই প্রীতি দৌড়ে আসলো ওর কাছে। কি রে শৈলী, তুই তো দেখি ভারী ভুলক্কর, নিজের ফোন রুমেই রেখে চলে আসছিস। শৈলী যার পরনায় অবাক, ওর মোবাইল রুমে কিভাবে? প্রীতি মোবাইলটা শৈলীর হাতে দিয়ে তাও ভালো বলল, যে আমি সবার পরে নামছি, সব চেক করে বের হওয়ার সময় দেখি খাটে তোর মোবাইল পড়া। আন্টি ফোন দিয়েছে কয়েকবার, লাস্ট টাইমই ধরেছি, তোর সাথে কথা বলতে চাচ্ছেন, তাই কল দে। শৈলীর বুঝতে আর বাকি রইল না, নিশ্চয়ই লাবণ্য সবার অগোচরে রুমে যেয়ে মোবাইলটা রেখে এসেছে। রাগ শৈলীর আরও বাড়ল। তোমাকে তো আমি ছাড়বো না লাবণ্য, একবার ঢাকায় গিয়ে নেই, তারপর তোমার খবর নিচ্ছি, দাঁড়াও। সবাই উঠে গেলেও বাস চলছিল না দেখে সবার মনে উৎসুক হয়েছিল। হঠাৎ মেহরানকে জোড়া পায়ে বাইরে থেকে হেঁটে আসতে দেখে জানালার ভেতর দিয়ে শৈলী অবাক হয়। সকাল থেকে ওনাকে দেখেনিও। কোথায় গিয়েছিলেন বাইরে তিনি? ক্যাম্পাসে পৌঁছাতে দুপুরের কাছাকাছি সময় হয়ে গেল। আসলে শিডিউল অনুযায়ী 11 থেকে 11:30টার মাঝে ওদের পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঢাকা ট্রাফিক তো মারহাবা, তাকে পিট করা সত্যি মুশকিল। বাস থেকে নেমে ছাত্রছাত্রীরা নিজেদের লাগেজ কালেক্ট করে যার যার পথে রওনা দিল। আজ ডিপার্টমেন্টের ক্লাস অফ থাকায় আর দুপুর গড়িয়ে যাওয়াতে খিদের জ্বালায় মোটামুটি সবাই দ্রুত ক্যাম্পাস ছাড়ল। শৈলী ও বান্ধবীদের বিদায় জানিয়ে নিজের লাগেজ উঠিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। এত স্টুডেন্টস হওয়াতে রিকশার সংকট কিছুক্ষণের মাঝেই দেখা দিল। শৈলী দাঁড়িয়ে না থেকে হেঁটে চলল কিছু দূর। ভার্সিটির গলি পার হতেই একটা রিকশার দেখা মিলল, নিয়েও নিল ও সেটা। তবে কিছু দূর যেতেই একটা গাড়ি এসে থেমে গেল রিকশাটার সামনে। হোঁচট খেয়েই থেমে গেলেন রিকশা চালক। প্রথমে কপালে ভাঁজ পড়লেও পরক্ষণে গাড়িটা চিনতে পারল শৈলী।
আর ড্রাইভিং সিট থেকে মানুষটা বের হতে তো সব পরিষ্কার হয়েই গেল। মেহরান নেমেই শৈলীর সামনে এসে দাঁড়ায়। গাড়িতে উঠুন। কিন্তু স্যার। মেহরানের হঠাৎ চোখে রাগ দেখতে পেয়ে কথাটা গিলে ফেলল। ততক্ষণে মেহরান রিক্সা চালককে ভাড়া মিটিয়ে দিয়েছে। শৈলী কোনো বাধা দেওয়ার সুযোগই পেল না। তার আগেই ওর লাগেজ মেহরানের হাতে চলে গিয়েছে। অগত্যা ওকে নামতেই হলো। মেহরান লাগেজ ডিকিতে ঢুকিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার। আর কোনো উপায় না দেখে শৈলী গাড়ির ভেতরে প্রবেশ করলো। গাড়ি স্টার্ট দিতেই মেহরানের প্রশ্ন শৈলীর কানে আসে। আমার সঙ্গে দেখা না করেই বের হয়ে গেলেন কেন শৈলী? জানেন আমি আপনাকে কত খুঁজেছি? জিপ কামড়ায় শৈলী। আসলে ও মেহরানের সাথে দেখা করার কথা একদম ভুলে গিয়েছিল। সরি, আসলে তাড়াহুড়োর মাঝে ভুলে গিয়েছিলাম। আমাকেই ভুলে গেলেন? হায় রে কপাল আমার। শৈলী চকিতে পাশ ফেরে। মানে বুঝলাম না। না, বলছি আর কি, আমার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। কেন? শুধু ফ্যাকাল্টি থাকলে বুঝতাম ভুলে যাওয়ার বিষয়টা, তবে এখন। ক্ষণিকের জন্য শেষ শব্দটি আওড়াতে গিয়েও শৈলীর দিকে চোখ রাখে মেহরান। দুষ্টুমি ভরা চাহনি দেখে ঝট করে আর এক পাশে দৃষ্টি সরায় শৈলী। মেহরানের ইঙ্গিত বোঝা এতটাও কঠিন ছিল না। গালগুলো নিমেষে ওর লাল টসটসে হয়ে উঠল। এই মানুষটা কাল থেকে যে শুরু করেছে না। ওদিকে মেহরানের ওষ্ঠে ফুটে নিঃশব্দ হাসি। শৈলীকে এভাবে লজ্জায় ফেলতে আগেও ভালো লাগত ওর, তবে এখনের অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। এখনও জানে এই লাজের পেছনের কারণ শুধুই ও, আর কেউ না। নিজেদের বাসার দিকের রাস্তাটায় গাড়ি না ঢুকে যখন পাশ কাটিয়ে চলে গেল, তখন শৈলী আবার ফেরে মেহরানের দিকে। বাসা তো পেছনে, আমরা কোথায় যাচ্ছি? লাঞ্চ করতে। কিন্তু বাসায় তো বলা হয়নি। তো এখন বলে দিন। দমে যায় শৈলী, ঠোঁট টিপে একটু থামে, আবার বলে, আজ সকালে কোথায় গিয়েছিলেন? হঠাৎ এমন প্রশ্নে মেহরান অবাক হয়। হঠাৎ এই প্রশ্ন? এমনি। কেন? টেনশন হচ্ছিল আমার জন্য, নাকি কৌতূহল? কোনটাই না, বললাম তো এমনিতেই। মেহরান এবার একটু শব্দ করেই হাসে। শৈলী এর আগে এই হাসি মেহরানকে ওর বন্ধুর সাথে হাসতে দেখেছে। অসম্ভব নজর কাড়া একটা দৃশ্য এটা, যেটার থেকে চোখের পলক ফেরাতে পারে না শৈলী। একটু পর মেহরান শান্ত হয়। একটা কাজে গিয়েছিলাম। শৈলী এবার চোখ সরায়, নড়ে চড়ে সোজা হয়ে বসে, দৃষ্টি সামনে। কোথায় যেন কিঞ্চিত অভিমান হয়। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে শেষে কিনা উত্তর আসে একটা কাজে গিয়েছিলাম। এরই মাঝে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় মেহরান। শৈলীকে নামতে বলে নিজেও নামে। গাড়ি লক করে দুইজনই রেস্টুরেন্টে ঢোকে, বসে একটা কোণার টেবিলে। ওয়েটার আসলে দুইজনেই নিজেদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ নীরবতা বিরাজ করে টেবিলে। একসময় শৈলী মেহরানের গম্ভীর আওয়াজ শুনতে পায়। শৈলী, আপনাকে গতকাল সন্ধ্যার বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? আই মিন, আর ইউ ওকে টু ডিসকাস অ্যাবাউট দেম নাও? শৈলী টানটান হয়ে বসে। এই সময়ের অপেক্ষায় ছিল। আমি গতকালই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, আপনি জিজ্ঞেস করুন, আমি সবকিছু বলতে পারবো। মুচকি হেসে মেহরান প্রশ্ন তোলে। আপনি তো আরও 3 জন বান্ধবীর সঙ্গে বাড়ি গিয়েছিলেন, তাহলে ছেলেদের রেস্ট হাউসে একা আটকা পড়লেন কি করে? ভুল বললেন, বান্ধবী ওখানে আমার ছিল 2 জন, আরেকজন তো ছিল এই সব গন্ডগোলের মূল হোতা, তবে সেও হতে পারে আরও একজনের হাতের পুতুল। সম্পূর্ণ গম্ভীরতা ছেয়ে গেল মেহরানের মুখে। মানে কি বোঝাতে চাইছেন আপনি? আচ্ছা, একটা কাজ করুন তো, পুরো ঘটনাটা আমাকে বলুন। কি হয়েছিল কাল আপনার সাথে? কোনো কিছু বাদ দেবেন না। শৈলী একটা গভীর শ্বাস নিয়ে শুরু করে। লাবণ্য রুমে এসে পার্টির জন্য ওদেরকে বের করা থেকে নিয়ে মেহরানের ওকে সেই বিভীষিকাময় রুম থেকে উদ্ধার করা পর্যন্ত সব বলে, কিচ্ছু ছাড়ে না। তবে রুমের ঘটনা বলতে গিয়ে বারবার কেঁপে ওঠেও। চোখের কার্নিশে পানির আনাগোনা দেখা যায়। শক্ত চোহালে মেহরান সব শোনে। শৈলীর অভিব্যক্তি দেখে লাবণ্য নামের মেয়েটার উপর ওর ক্ষোভ যেন বেড়ে যায় কয়েক গুণ। একসময় শৈলীর বৃত্তান্ত শেষ হয়, ক্লান্ত নজরে মাথা ওঠায়ও। আমার জানা নেই আমাকে এভাবে বন্দি করার পেছনে কি কারণ ছিল। কাল আপনি যদি ঠিক সময় এসে আমাকে উদ্ধার না করতেন, আমি জানি না আমার সাথে পরবর্তীতে কি হতো। বলেই শৈলী কান্নায় ভেঙে পড়ে। মেহরানের বুক মুচড়ে ওঠে। মেয়েটাকে ইচ্ছে করে বুকের মাঝে আগলে ধরতে, ওর কান্না থামাতে, কিন্তু সেটার পারমিশন হয়তো এখনো ওর হয়নি।
বক্স থেকে টিস্যু এগিয়ে দিল। নিঃশব্দে সেটা গ্রহণ করে শৈলী। ততক্ষণে খাবার চলে আসে দেখে ওরা কথা এখানেই থামিয়ে দেয়। চুপচাপ খাওয়ায় মনোযোগ দেয় দুজন। আর বিশেষ কথা হয় না। আসলে উত্তেজিত শৈলীকে একটু শান্ত করতে এ কাজ করে মেহেরান। বিল মিটিয়ে বের হয়ে যায় ওরা। যেহেতু বেশি দেরি হয়ে গিয়েছে আর যাত্রার ক্লান্তিও আছে, তাই মেহেরান সোজা বাসার উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। 10-12 মিনিটের মধ্যে নিজেদের ফ্ল্যাটে ড্রাইভ হয়ে ধরে লিফটের কাছে এসে গাড়ি থামালো মেহেরান। এর মাঝে আর কোনো কথাই হয়নি দুজনার। তবে শৈলী অনেকটা স্বাভাবিক হয়েছে। গাড়ি পুরো থেমে যাওয়ায় শৈলী দরজার হাতলে হাত দিল। খুলতে যাবে তখনই পাশ থেকে মেহেরান বলে ওঠে, তাহলে সন্ধ্যায় পাচ্ছি তো? শৈলীর ভ্রুজোড়া কুঁচকে আসে। পাশ ফিরে জিজ্ঞেস করে, কি? আমার কফি। শৈলী টান টান হয়ে বসে। লজ্জায় নিমজ্জিত হয় মুখ। কফির কথা ভুলেই বসেছিল, তাই বলে এইভাবে মনে করিয়ে দেওয়া লাগবে? এভাবে বলে গেলেন আপনি শৈলী? ভেরি পরশ। কণ্ঠে দুষ্টুমি ধরতে শৈলীর একটুও বেগ পেতে হলো না। কপট রাগ দেখাতে গিয়েও লাজুক হাসি হেসে ফেলল। কয়টার সময় খেতে চান? যখন আনতে পারবেন। আজ আমি রুমে আছি। আচ্ছা, এখন আসি। একসাথে উঠি। একটু ওয়েট করুন, গাড়িটা পার করে আসছি। শৈলী নেমে দাঁড়াতে মেহরান গাড়ি নিয়ে চলে যায়। 5 মিনিটের মাঝেই নিজেরা শৈলীর লাগেজ নিয়ে ফেরত আসে। শৈলীর মাথায় হাত। আজ কি হয়েছে ওর? লাগেজের কথা ভুলে গেল কিভাবে? সবই দেখি ভুলে যাচ্ছে। শৈলী তাড়াতাড়ি এগিয়ে নিজের ট্রলির দিকে ঝুঁকে হাত বাড়ায়। সরি, আপনার খামোখা কষ্ট হলো। তবে ওর হাত ট্রলিতে পড়ার আগে মেহরান সেটা সরিয়ে নেয় পেছনে। আপনার নাও লাগবে না, সামনে চলুন। কিন্তু আপনি কেন ক্যারি করবেন? আপনার কষ্ট হয়ে যাবে। এখন থেকে তো সারা জীবন আমাকেই গাড়ি করতে হবে, তাই এখন থেকেই একটু প্র্যাকটিস করে নিচ্ছি। তড়াক করে সোজা হয় শৈলী। চোখের মণিতে বিস্ময় ভর করে। মানুষটা পড়েতে ওকে জ্বালাচ্ছে, লজ্জায় ফেলছে। এর কোনো মানে হয়? মেহরান যেন একদম নর্মাল কোনো কথা বলেছে, এই ভাব নিয়ে সামনে এগিয়ে যায়। শৈলীও কপট রাগ নিয়ে পিছন ধরে ওর। প্রতিজ্ঞা করে লিফটে আর কোনো কথা বলবে না, নয়তো আবার কি নাকি বলে ফেলে এই লাগামহীন পুরুষ। লিফটে তো মুখ লুকানোর জায়গাও নেই। আসলেই শৈলী লিফটে কোনো কথাই বলল না, শুধু চুপ হয়ে মাথা নিচু করে থাকলো। মেহরানও আর ঘাটালো না ওকে। যখন লিফটে এসে শৈলীদের ফ্লোরে থামলো, তখন আলতো হাতে শৈলীর লাগেজ বাড়িয়ে দিল। শৈলীও একটু মাথা ঝুঁকিয়ে ইশারায় ধন্যবাদ বুঝিয়ে বের হয়ে গেল। কিন্তু যাওয়ার সময় মেহরানের শেষ বাক্য শুনতে ভুল হলো না। কফির অপেক্ষায় থাকলাম। দুজনের মাঝে লিফট বন্ধ হয়ে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে শৈলী। আজ তো দুষ্টু মানুষ একটা। মালিহা অনেকক্ষণ ধরে রায়হানের ফোন ব্যস্ত পাচ্ছে। বিরক্ত লেগে যাচ্ছে ওর। সে কখন ক্লাস শেষ হয়েছে, কিন্তু ও হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। আজ আবার ভাইয়া ফিরবে, বাসা যাওয়া দরকার তাড়াতাড়ি। কিন্তু কিভাবে? এই ছেলেটার সাথে দেখা করার কথা। গতকাল নিজেই মালিহাকে রাজি করিয়েছে দেখা করার জন্য, আর এখন সেই গায়েব। সহ্য হয় এসব? তখনই মালিহার হাত কেঁপে ফোন বাজলো। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। কি সমস্যা তোমার? ফোন এত ব্যস্ত থাকে কেন? কার সাথে কথা বলছিলা? ওপাশ থেকে হাসির আওয়াজে সে বাড়ি খায় কানে। চিল ডার্লিং, এত রাগ করলে কেমনে হবে বলো তো? তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি রায়হান। কার সাথে এমন কথা বলছিলা যে এতক্ষণ ফোন ওয়েটিং এ ছিল? আরে আমার কলেজের এক বন্ধু ফোন দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। অনেকদিন পর ফোন দিয়েছে তো, তাই সময় লেগেছে একটু। আচ্ছা ওসব বাদ দাও, বলো কোথায় তুমি? ক্লাস শেষ? সময় খেয়াল করেছো? ক্লাস কি এখন শেষ হয়েছে? সেই কখন থেকে দাঁড়ানো আমি। আমার সাথে দেখা করবা বলে আজ গাড়িও আনিনি। আর একটু সময় গেলে আমি সিএনজি বা উবার করে চলে যেতাম। আচ্ছা বাবা, সরি তো, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমি রাস্তাতেই, 10 মিনিট লাগবে। মালিহার কথা বাড়ায় না, ফোনটা রেখে ক্যাম্পাসের ভেতরে চলে যায়। শৈলী বাসায় ঢুকতেই নিপুণ আর রেহানা ওকে নিয়ে হই হুল্লোড়ে মেতে ওঠেন। শৈলী ফোনে বাবার সাথেও কথা বলে নেয়। আধা ঘন্টা পরে মা বোনের সাথে আড্ডা দিয়ে নিজের রুমে যাওয়ার সুযোগ পায় শৈলী। লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে এসে দেখে নিপুণ খাটে বসা। শৈলী দুষ্টুমির ছলে বলে, কি ম্যাডাম, এক রাত ছিলাম না, নিশ্চয়ই মজা করে বিছানা জুড়ে ঘুমিয়েছেন। নিপুণ বোনের দুষ্টুমিতে তাল দেয়। একদম মনের কথাটা বলছো আপি। কালকের রাত আমি ভুলবো না। এত শান্তির ঘুম এই জীবনে আগে ঘুমাইনি।
ভাবতেছি আম্মু আব্বুকে বলবো তাড়াতাড়ি তোমার বিয়েটা দিয়ে দিতে। তুমি জামাই বাড়ি চলে গেলে এই রুম পার্মানেন্টলি আমার। বিয়ের কথায় শৈলীর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে, মুখটা ফ্যাকাশে হয়। আব্বু আম্মু নিপুণের কথা চিন্তা করেই হয় এরকম। ওরা যখন সত্যটা জানবে কিভাবে রিয়্যাক্ট করবে, কতটা দুঃখ পাবে যখন জানবে তাদের বড় মেয়ে বড় বোন কাউকে কিছু না জানিয়ে বিয়ের পিড়িতে বসেছে। কেউ কি তখন ওর আর মেহরানের গতরাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে? কিসের ওপর দিয়ে দুইজনের জান ও ইজ্জত বেঁচেছে তা বুঝবে? গতরাত তো ওরও ভোলার মতন নয়। এই আপি, কি হলো তোমার? নিপুণের ঝাঁকুনিতে শৈলী বাস্তবে ফিরে। না কিছু হয়নি, আসলে টায়ার্ড লাগছে রে, একটু শোবো, সন্ধ্যার দিকে আমাকে ডেকে দিস। নিপুণ ব্যস্ত হয়ে পড়ে। মুখে মুখে যতই মজা আর দুষ্টুমি করুক না কেন, ওর বোন ওর জান। শৈলীর একটু কিছু সমস্যা হলেই তাই এই মেয়ে ঘাবড়ে যায়। তুমি এখনই শুয়ে পড়ো, আমি পর্দা টেনে রুম অন্ধকার করে দিচ্ছি। হ্যাঁ দে, তবে সন্ধ্যায় অবশ্যই ডেকে দিস। কি দরকার সন্ধ্যায় ডাকার? তুমি ঘুমাও না শান্তি মতন। না রে, একটু কাজ আছে, তুই ডেকে দিস। আচ্ছা ডেকে দিব, এখন ঘুমাও। নিপুণ রুম ঠিক করে দরজা টেনে দিয়ে চলে গেল। শৈলীও শুয়ে পড়ল, কিন্তু সন্ধ্যার অ্যালার্ম দিতে ভুলল না। নিপুণের ভরসা নেই, ও নাও ডাকতে পারে। আর ওইদিকে আর একজন যে ওপরে ওর অপেক্ষায় বসে থাকবে, সেটার কি? মেহরান নিজের রুমে ঢুকে প্রথমে ফ্রেশ হয়ে আবার নিচে নামলো। মা আর ঝুমাকে ছাড়া আর কারোর দেখা পেল না। মাহিরা মেহরাবের সাথে কথা হয়েছে, ক্লাসে দুজন। মালিহাকে অবশ্য ফোনে পায়নি, হয়তো রাস্তায়। বড় ভাই আর বাবার আসতে তো সন্ধ্যাই হয়। লাঞ্চ করে আসলেও মায়ের জোড়াজুড়িতে একটু পাতে খাবার নিতে হলো মেহরানের। পাশে আফিয়া বসলেন। তো আপু, সব ঠিকঠাক ছিল পিকনিকে? কেমন মজা করলি? মেহরান থমকে যায়। ঠিকঠাক আর কি থাকবে, যা করে এসেছে পিকনিকে তার বলতে। আমি ফ্যাকাল্টি আম্মু, পিকনিক স্টুডেন্টদের জন্য ছিল, ওরা মজা করেছে। ও আচ্ছা, শোন, একটা প্ল্যান করেছি। মেহরান পাশ ফিরে। কিসের প্ল্যান? ঝুমার স্বাদের জন্য একটা প্রোগ্রাম করব ভাবছি। মেহরান বোঝে না। স্বাদ কি জিনিস? আরে এটা এমনই একটা প্রোগ্রাম, গর্ভবতী মায়ের 7 মাস পূর্ণের সময় করে এই প্রোগ্রাম। যদিও এটা ইসলামে নেই এবং পালন করা উচিত না। আমি অবশ্য স্বাদের আচারগুলো করতে চাই না, শুধু গেট টুগেদারের মতো করতে চাই। পরিবারের প্রথম বাচ্চার একটু সেলিব্রেশন না করলে হয় বল? তুইও এসেছিস এতদিন পর, সব মিলিয়ে আর কি। তো করো, নিষেধ কে করেছে? করবো তো, কিন্তু এখানে ব্যাপার আছে। করলে প্রোগ্রামটা একটু বড় করেই করতে চাচ্ছি। ঝুমার পরিবার থাকে খুলনায়, তারা আসবেন। আবার আমাদেরও ঢাকার বাইরের আত্মীয় দাওয়াত দিতে হবে। অনেকেই তো তোর কথা জিজ্ঞেস করে, দেখা করতে চায়। এখন সমস্যা হলো, এক রাত হলেও তাদের থাকার ব্যবস্থা করতে হবে। বড়দের তো নিজ নিজ রুম দিতে হবে। এতগুলো রুম ভাবো কই? তুমি টেনশন করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আগে জুমাকে নিয়ে তোমার প্ল্যানটা ঠিক করো তো, তারপর আমাদেরকে বলো কি করা লাগবে। আমি উঠি এখন, ওকে? কোথাও যাচ্ছিস নাকি? এই একটু নিচে থেকে আসি, স্টেশনারি দোকানে যাবো একটু। আচ্ছা, বাসায় ফিরে রেস্ট করিস। অনেক কষ্ট হয়েছে তোর এই দুদিনে। মেহরান মায়ের দিকে মুচকি হেসে বেরিয়ে যায় বাসা থেকে। ঠিক সন্ধ্যা 6:17 শৈলীর ঘুম ভাঙে। ও 6:20 অ্যালার্ম দিয়েছিল। খাটে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে মুচকি হাসে। নিজের পরিবর্তনে তাজ্জব সে। বাহ শৈলী, তুই দেখি বেশ পাঞ্চুয়াল হয়ে গিয়েছিস। নয়তো পরিবারের লেট লতিফ খেতাব পাওয়া ব্যক্তি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়েছে। বেশ বেশ। খাট ছাড়তেই মাগরিবের আজানের মধুধ্বনি কানে আসে ওর। আজানের উত্তর দিয়ে ছোটে প্রথমে অজু করতে, তারপর সুন্দরভাবে নামাজে বসে। নামাজ শেষে একেবারে পরিপাটি হয়ে বের হয় রুম থেকে। মাত্র সন্ধ্যা নেমেছে বিধায় বাসাটা এখনো অন্ধকার, সব লাইট জ্বালানো হয়নি। শৈলী ডাইনিং হলের লাইটটা জ্বালিয়ে দিল। বাসাটা কেমন চুপচাপ হয়ে আছে। বাবা তো আস্তে আস্তে রাত। নিপুণও মনে হয় কোচিংয়ে গিয়েছে। মায়ের রুমে গিয়ে দেখলো কেবল অজু করে বের হলেন তিনি। শৈলীকে দেখে রেহানা মুচকি হাসলেন। কিরে মা, ঘুম হয়েছে? ভালো ঘুম দিয়েছি আম্মু। নামাজে বসছো নাকি? হ্যাঁ, তুই পড়েছিস? হ্যাঁ, আমার পড়া শেষ। আচ্ছা আম্মু,
তুমি নামাজ পড়ো তাহলে, আমি একটু ছাদ থেকে হেঁটে আসি। রেহানা ভ্রু কুচকান। এই ভর সন্ধ্যায় ছাদে যাবি কেন? এই সময় খোলা আকাশের নিচে যেতে নেই। মা প্লিজ একটু যাই না, বাসায় নিপুণও নেই, তোমারও নামাজ পড়তে সময় লাগবে, আমি একদম বোর ফিল করব। আর আমি তো 6 তলার ছাদে যাব, ওটা তো পুরা খোলা না। পুলের পাশে একটু বসবো আর কফি খাবো। যাই মা প্লিজ। মেয়ের বাচ্চা মা আবদার শুনে রেহানা না হেসে পারলেন না। আচ্ছা যা, তবে জলদি চলে আসিস। থ্যাঙ্কস মা, লাভ ইউ। যাওয়ার সময় দরজা ভিড়িয়ে যাস। আচ্ছা। শৈলীকে আর পাইকে দৌড়ে রান্নাঘরে ঢুকে গরম পানি বসালো চুলায়। একটা নতুন মগ বের করলো শোকেস থেকে, সেটা ভালো করে ধুয়ে মুছে তাতে কফি পাউডার, কফি মেড ঢাললো। তবে চিনি দিতে গিয়ে পড়লো বিপাকে। আচ্ছা উনি চিনি কতটুকু খান সেটা তো জিজ্ঞেসই করা হয়নি, তাহলে কি করব? নিজের আন্দাজে দিয়ে দিব? অবশ্য যেই গুরু গম্ভীর থাকেন সব সময় আর তেরা কথা বলেন, তাতে মনে হয় না চিনি বেশি খেয়েছেন কখনো। তিতাই থাকে তার মুখ, মনে হয়। এরকম এক উদ্ভট চিন্তা কেন শৈলীর মাথায় আসলো ও জানে না, তবে নিজেই পেট কাঁপিয়ে হেসে ফেলল। ওদিকে পানি গরম হয়ে গিয়েছে দেখে কাজে তৎপর হলো আবার। অল্প পরিমাণে পানি নিয়ে আর একটু চিনি দিয়ে প্রথমে বেশ কিছুক্ষণ পুরো কফির মিশ্রণটাকে ফেটে নিল ও চামচ দিয়ে। যখন পুরো রান্নাঘর জুড়ে কফির সুন্দর ঘ্রাণটা ছড়ালো, তখন পরিমাণ মতো পানি ঢেলে আবার একটু মিশিয়ে সেটা একটা কোস্টার দিয়ে ঢেকে নিল। কিচেন কাউন্টারটা ঝটপট পরিষ্কার করে কফি নিয়ে বের হয়ে গেল ছাদের উদ্দেশ্যে। গতকালের মতন বৃষ্টির কোনো আগমন না থাকলেও ছাদে বাতাস বইছে প্রচুর। শৈলী পা রাখতেই ওর ওড়না সামলাতে বেগ পেতে হলো। কি করবে ও? এক হাতে কফির মগ, আর এক হাতে মোবাইল, তৃতীয় হাত তো নেই, থাকলে না হয় সেটা দিয়ে সামলাতো। শৈলী আবার পিছায় সিঁড়ির ঘরে ঢুকে মেহরানকে একটা ফোন দেয়। দ্বিতীয় রিংয়ে অপর পাশ থেকে শোনা যায় সেই ভারী পুরুষালী কণ্ঠ। হ্যালো শৈলী। তো আপনি কি রুমে? হ্যাঁ, আপনি কোথায়? আমি ছাদে এসেছি, তবে এত বাতাস যে। দাঁড়ান, আমি আসছি। শৈলী ফোন কেটে নিচেও নামাতে পারেনি কান থেকে। ওর পাশের দরজাটা খুলে প্রকট হলো মেহরান। চোখের চিরাচরিত গম্ভীরতা নিয়ে একপাশে সরে দাঁড়ালো শৈলীকে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু শৈলী ঢুকলো না। ছাদে বসি। মেহরান এক পলক চুপ রইল, তারপর নিজে বের হয়ে এসে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। শৈলী মনে মনে স্বস্তি পেল। এভাবে একজন পুরুষ মানুষের রুমে যেতে ওর কেমন যেন অস্বস্তি লাগছিল। হোক না সেটা ওর স্বামী, তারপরেও। আর এই বিষয়টাই বোধহয় মেহরানও বুঝতে পেরেছে। এটাই শৈলীর শান্তি, মানুষটা ওকে বোঝে, ওর চিন্তাকে প্রাধান্য দেয়। আগেও খেয়াল করেছে ও। মেহরান বের হতেই শৈলী কফির মগটা বাড়িয়ে দেয়। আপনার কফি। মেহরান শুধু একটু ঠোঁট চড়া করে মগটা হাতে নিয়ে নেয়। এবার হাত ফ্রি হওয়াতে শৈলী নিজের ওড়নাটা ঠিক করে নেয়। মগে চুমুক দিতে দিতে মেহরান সবই লক্ষ্য করে। কফিটা খেয়ে ভীষণ তৃপ্তি পায়। কালকেরটার থেকেও বেশি মজা হয়েছে। সদ্য রাত নেমেছে, অনেকে হয়তো জানে না, তবে এই সময়টারও কিন্তু একটা রং আছে আকাশের। গলে যাওয়া সূর্যের লালচে আভাটা মিশে গিয়ে আধার নামার মাঝামাঝি সময়টার রং। খুব মায়াবী একটা পরিবেশের সৃষ্টি হয় তখন, আর সেটার মাঝেই এক নতুন জোড়া ছাদে একসাথে পা রাখে। শৈলীর এই ছাদের পছন্দের জায়গা হলো পুলের পাশের বিচ চেয়ারগুলো। সেখানেই সবসময় এসে বসেও, আজও তাই করল। মেহরান দাঁড়ালো ওর সামনে পুলের পাশে, এক পা আর এক পায়ের সাথে ক্রস করে পিলারে হেলান দিয়ে। এক হাত পকেটে, আর এক হাতে মগ। কফিতে অবিরাম চুমুক পড়ছেই। শৈলী বসে এদিক ওদিক চঞ্চল নয়ন বোলাচ্ছে, আবার আর চোখে মানুষটাকেও দেখছে। সেই প্রথম সন্ধ্যার মতো আজও একটা টি শার্ট আর ফুল ট্রাউজার পরা সে। এটাই মনে হয় তার রাতের পোশাক। শৈলী না মেনে পারলই না যে এই রকম পেটানো শরীরে এই কাপড়েও ছেলেটাকে ভীষণ রকম আকর্ষণীয় লাগে। নিজের মাঝেই ঢোক গেলে শৈলী। এসব কি কুচিন্তা মাথায় আসছে ওর? ছি 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 ছি, বিয়ের বয়স 24 ঘন্টাও হলো না, আরও কত দূর এগিয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার শরীর পেটানো ও জানলো কেমনে? দেখেছে নাকি? দেখেনি তো, তাহলে নিজেকে কড়া একটা বকা দিয়ে দমালো। শৈলী, বেশি বার বেড়েছিস তুই, এই ছ্যাঁচড়ামো বন্ধ কর। শৈলী, আর ইউ ওকে? ঘাবড়ে ওঠে শৈলী, আবার ঢোক গিলে। স্যার সব শুনে ফেলেনি তো আবার? গোল গোল চোখ করে তাকায়। আই এম ফাইন।
মেহরান একটা রহস্যময় হাসি দেয়, তবে অবশ্য ক্ষণিকের জন্য। শৈলী বোঝার আগেই সেটা মিলিয়ে যায়। অন্য কথায় গড়ায় মেহরান। আজ সকালে খামার বাড়ির বাইরে আমি কোথায় গিয়েছিলাম আপনি জানতে চেয়েছিলেন, তাই না? মেহরানের প্রশ্নে শৈলী চোখ তোলে, কিন্তু কিছু বলে না। ততক্ষণে মেহরান নিজের পকেট থেকে একটা এনভেলপ বের করে শৈলীর দিকে বাড়িয়ে দেয়। শৈলী প্রবল কৌতূহল নিয়ে সেটা নেয়। এটা কি? মেহরান ভ্রুজোড়া উঁচিয়ে কফিতে এক চুমুক দেয়। খুলেই দেখুন। কপালে ভাঁজ টেনে ঘামের দিকে মনোযোগ দেয় শৈলী। ওপর থেকে খুলে হাত ভেতরে দেয়। একটা কাগজের স্পর্শ পায়। টেনে বের করতে কপালের ভাঁজ সিধা হয়। মুহূর্তেই চেহারার রং বদলায়, লালচে ভাব ফুটে ওঠে। ওদের কাবিননামার এক কপি দিয়েছে মেহরান ওকে। মেহরান আবার কথা শুরু করলো। কাল এত কিছুর মধ্যেই কাবিননামা ওদের থেকে নেওয়ার কথা মাথা দিয়ে আসেনি। রাতেই অবশ্য রুমে গিয়ে মনে পড়েছিল, তাই সকাল সকালে গিয়েছিলাম সেই হুজুর চাচার কাছে, যিনি আমাদের বিয়ে পড়ালেন। তার কাছ থেকে আসল কপিটা চাইলে সে তো সেটা দিলেন না, কারণ তার রেকর্ডে রাখতে হবে। এত সকালে ফটোকপির দোকান খোলা পেলাম না, তাই ভালো মতন একটা স্ক্রিনশট নিয়ে এসেছিলাম। ঢাকায় এসে সেটা প্রিন্ট করিয়েছি। শৈলী ভীষণ রকম লজ্জা পায়। ওদের বন্ধনের প্রমাণ ওর হাতে। কেমন একটা অনুভূতি সারা গায়ে ছড়িয়ে গেল ওর। কাপা হাতে কাগজটা আবার ফেরত দেয় মেহরানের কাছে, তবে মেহরান সেটা নেয় না। এই কপিটা আপনার জন্যই, আমি আরেকটা কপি বানিয়ে নিজের কাছে রেখেছি। বিনা বাক্যে শৈলী কাগজটা আবার নিজের কাছে ফিরিয়ে আনে। সযত্নে খামে ভরে ফেলে সেটা, নিজের কোলের ওপর রাখে। মেহরানের এই মুহূর্তে শৈলীর মুখটা ভীষণ রকমের আদুরে মনে হয়। ফর্সা গালগুলো এই নিকষ আধারেও স্পষ্ট জ্বলে আছে। আত্মসম্মানী ও আত্মবিশ্বাসী এই মেয়েটা ওর সামনে ওর দুষ্টুমিতে কেমন যেন মিয়ে যায়। তখন মন চায় ওই গালগুলো টেনে দিতে। নিজের খেয়ালে মনে মনে নিজেই হাসে মেহরান। আপনাতেই কফিতে চুমুক দিতে গিয়ে চোখ পড়ে মগে, আর তারপর শৈলীর ওপর। আপনি কফি খান না শৈলী? শৈলী নড়ে ওঠে, চিন্তায় মগ্ন থাকায় একটু চমকায় আর কি। হ্যাঁ খাই তো। তাহলে আপনার মগটা কোথায়? শৈলী আমতা আমতা করে। আসলে 2টা মগ আনলে মা প্রশ্ন করতো আরেকটা কার জন্য, তাই। মেহরান হঠাৎ নিজের রুমের দিকে পা বাড়ায়। শৈলী অবাক হয়। কোথায় আছেন? বসুন, আসছি। কিছুক্ষণের মাঝে মেহরানের একটা মগ হাতে নিয়ে আসলো। শৈলীকে সেটা বাড়িয়ে দিতেই শৈলী ব্যস্ত হয়ে পড়ল। আরে আপনি আমাকে আবার কফি দিলেন কেন? আমি বাসায় গিয়ে আরেক মগ বানিয়ে খেয়ে নিতাম। আমার একা একা খেতে ভালো লাগছিল না। আপনার কম পড়ে গেল তো। কাল পুষিয়ে দিলেই হবে। শৈলীর কথা বলতে পারে না, লজ্জায় মুখে কুলু পাটে। কিন্তু মেহরান ওকে চুপ থাকতে দিলে তো। কফি বানানো কোথা থেকে শিখেছেন? শৈলী ওপরে চায়, বোঝার চেষ্টা করে প্রশ্নটা কমপ্লিমেন্টের সুরে আসছে না কমপ্লেনের সুরে। বুঝতে ব্যর্থ হয়। নিজে থেকে ইউটিউব ঘেটে। কেন ভালো হয়নি খেতে? মেহরান বাঁকা হাসে। যদি বলি না ভালো হয়নি। অমনি দৃষ্টি নামে শৈলীর। ভেতর থেকে কেন যেন বেশ খারাপ লাগে। কমপ্লিমেন্টই কি পেতে চাইছিল ওর মন? না পেয়ে কি এই হতাশা? নিজের মাঝে এমন ডুবেছিল যে কখন মেহরান এসে ওর পাশে বসেছে ও খেয়াল করেনি। আপনার কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে শৈলী, খাবেন না? শৈলী চকিতে পাশে তাকায়। মেহরানকে একই চেয়ারে বসতে থেকে একটু হকচকায়। ও খাচ্ছি। আগামীকাল থেকে আপনি আর কফি বানিয়ে আনবেন না। কফিতে চুমুক দিতে গিয়েও থেমে গেল শৈলী। ওর এখন রীতিমতো কান্না পাচ্ছে। আচ্ছা, লোকটা তো বদ কেন? খারাপ হয়েছে কফি মানলাম, তাই বলে সেটা বারবার বলতে হবে? কত কষ্ট করে মাকে মিথ্যে বলে ও এখানে এসেছে, কত যত্ন নিয়ে কফিটা বানিয়েছে। কিসের জন্য? এই অপমান শুনতে? শৈলীয় কণ্ঠে গভীর অভিমান টেনে আনে। ঠিক আছে, বানাবো না আর কফি, হয়েছে। কেন বানাবেন না? শৈলী দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে বলে, গিভ মি আ ব্রেক। এই মানুষটার সমস্যা কি? তারপর তাকায় রাঙা চোখে। আপনিই তো বললেন না বানাতে। আমি মোটেও সেটা বলিনি। আমি বানিয়ে আনতে না করেছি। একই তো হলো। মোটেও না। শৈলী এবার বিরক্ত হয়। এত ঘুরানোর কি আছে বাবা? সুরে ঝাঁজ নিয়ে প্রশ্ন ছড়ে। তাহলে আপনি কি বলতে চান? মেহরান শৈলীর একটু কাছে আসে, কণ্ঠ খাদে নামিয়ে ওর কর্ণকুহরে শুধায়। এত সুস্বাদু কফি আপনি নিজ থেকে বানিয়ে আনবেন না, এখানে এসে এই অ্যাপার্টমেন্টের কিচেনই বানাবেন রোজ সন্ধ্যায়, এবং অবশ্যই সেটা 2 মগ। আজ আমার আসলেই কম পড়ে গিয়েছে।
শিরদাঁড়া দিয়ে চিকন ঘাম বেয়ে পড়ল শৈলীর। শীতল ঘামের রেখা সেটা। শ্বাস নিতে তো ভুলে গিয়েছে কবেই। চক্ষুজোড়া স্থির পুলের জলরাশিতে। দুহাত মগে চেপে ধরে না পারছে ভেঙে ফেলতে। শৈলীর মুখের প্রতিটা ইঞ্চি যে লজ্জায় ঢেকে যাচ্ছে সরাসরি না দেখতে পারলেও একটুও বুঝতে বাকি নেই মেহেরানের। ও নিজেও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের। অনুভূতিগুলো যেন খেলছে দুজনের মাঝে। তখনই মেহেরানের একটা ফোন আসায় দুজনের মধ্যেকার এই নিস্তব্ধতা কেটে যায়। মেহেরান এক্সকিউজ মি বলে ওখান থেকে উঠে যায় ফোনটা রিসিভ করতে। ও যেতেই বন্ধ করা শ্বাস ফোঁস করে ছাড়ে শৈলী। আনমনের মুখে ছড়িয়ে পড়ে তৃপ্তির হাসি, সাথে একটু কপট রাগও মেশানো তাতে। কমপ্লিমেন্ট যখন দেবেই তো এমনিই বলতো। এভাবে শৈলীকে টেনে হিচড়ে লজ্জার কূপে ফেলে দেওয়ার মানে কি? যদিও সেখান থেকে না উঠতে পারত তখন। শৈলী চোখ ঘুরিয়ে দূরে দাঁড়ানো 5 ফিট 10 ইঞ্চি লম্বা মানুষটার দিকে চোখ ঠেকায়। গতকাল সকালেই ও বুঝতে পেরেছিল এই মানবের প্রতি ওর ক্রাশ প্রেমে রূপান্তরিত হয়েছে। তখন কি ও জানতো দিন গড়াতেই যার প্রেমে পড়েছে সে ওর জীবনসাথীতে পরিণত হবে? জানতো না। আজও কেমন যেন বিশ্বাস হচ্ছে না ওর। কেমন এক পরিণয়ের প্রহেলিকায় আটকে পড়েছে দুজন। মেহরান কথা শেষ করে আসতেই শৈলী উঠে দাঁড়ায়। আমার এখন যাওয়া উচিত, আম্মু তাড়াতাড়ি ফিরতে বলেছিলেন। মেহরান শৈলীর দিকেই তাকিয়ে বলে, কাল ক্লাস আছে তো? কটায়? 10টা থেকে। মাহিরাদেরও কি এই একই সময়? জি, আমরা 3 জন ক্যাম্পাসে একসাথেই যাই। চেষ্টা করি কোর্সের সময়টা মিলিয়ে নিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি 9:30টায় নিচে থাকবো। শৈলী ঘাড় কাত করে সম্মতি বোঝায়। এরপর দুজনেই আবার একসাথে ছাদ থেকে বের হয়। মেহরানের দরজার কাছে এসে শৈলী নিজের হাতের মগের দিকে চেয়ে হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে। আরে এই মগটা ধোয়া হয়নি বলেই আবার ছাদে ফিরতে গেলে সেই মগের আরেক প্রান্তে টান পড়ে। শৈলী ফিরে তাকাতে তাকাতেই মেহরান মগটা ওর হাত থেকে নিয়ে নেয়, আর ওর হাতের মগটা যেটা শৈলী ওর বাসা থেকে নিয়ে এসেছিল সেটা ফেরত দেয়। আমি এটা ধুয়ে ফেলবো, আপনি এটা নিয়ে যান। শৈলীর অলরেডি অনেক শিক্ষা হয়েছে। দেখা যাবে বাধা দিলেই আবার লজ্জায় ডুব দেওয়ার ন্যায় কোনো কথা শুনতে হবে ওকে। কোনো দরকার নেই বাবা, চুপচাপ থাকাই ভালো। এই চিন্তা অবলম্বন করে মেহরানকে শৈলী আর বাধা দেয় না। আসি। গুড নাইট। গুড নাইট। শৈলী, আরেকটা কথা। জি। মেহরান হঠাৎই শৈলীর বেশ কাছে এসে পড়ে। শৈলী রিয়াক্ট করার পূর্বেই নিজেকে বুঝিয়ে ও ঠোঁট জোড়া নিয়ে যায় শৈলীর কানের কাছে। ফিসফিসানো কণ্ঠে আওড়ায়, গতকাল রাতের পর থেকে আজীবনের জন্য আমাকে সরাসরি দেখার পুরো পারমিশনই আপনি পেয়ে বসে আছেন, তাই কষ্ট করে লুকিয়ে ছাপিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। চোখের কষ্ট হবে। এই বলে সরে আসে মেহরান। শৈলীর গোলগাল চোখ আর পুরা লাল হয়ে যাওয়া মুখ দেখে ভীষণ মজা লাগে ওর। পুলের পাশে বসে যে শৈলী ওকে চেক আউট করছিল সেটা তখনই সে বুঝেছিল। মেয়েটার মনে এখন নিশ্চয়ই ঝড় চলছে, চলুক। এই ধরনের ঝড় তুফানের দরকার আছে। শৈলী কোনো মতে নিজের পা দুটোকে আদেশ করে ঘুরে সিঁড়ি বেয়ে নিচে নামতে। রোবটের মতো একতালে নেমে গেল। কোথাও থামল না, 1 মিলি সেকেন্ডের জন্যও না। মেহরান বিচক্ষণতার সাথে দেখছে মেয়েটাকে। শৈলী কাবিন নামার খামটা এক হাতে ধরে ওড়নার নিচে লুকিয়েছে। সেটা দেখে নিঃশব্দে হেসে দিল মেহরান। বেচারি নিশ্চয়ই নিজের রুমে পৌঁছানোর আগে আর ওই হাতটা সরাবে না। যখন নিজেদের ফ্লোরের সিঁড়িঘরে পৌঁছালো শৈলী তখন নড়ে চড়ে উঠল। সাথে সাথে আঁচল দিয়ে মুখ ঢেকে এক সিঁড়িতে ধপাস করে বসে পড়ল। আয় হায় হায়, স্যার সব দেখে ফেলেছে। শৈলীর ছ্যাঁচড়ামো বুঝে ফেলেছে। ছি ছি ছি, কি লজ্জা। এখনো কিভাবে যাবে এই মানবের সামনে? এমনিতেই লোকটা শৈলীর কোনো কথা মাটিতে পড়তে দেয় না, তার আগেই ধরে ফেলে। আর এখন শৈলী উঠে পড়ে, নিজের উপর ভীষণ হতাশ হয়। না, তোরা দ্বারা কিছু সম্ভব না, তুই ফেল। বাসায় ঢুকেই শৈলী এদিক ওদিক তাকিয়ে প্রথমে দেখে নেয় কেউ আছে কিনা। নিজের বাড়িতেই চোরের মতো প্রবেশ করতে ওর বড্ড খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। সিচুয়েশন ডিমান্ডস। কাউকে সামনে না পেয়ে শৈলী হাঁপ ছেড়ে বাঁচে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা লক করে ভেতর থেকে। দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে হাঁপায় কিছুক্ষণ। সারা শরীর কাঁপছে ওর ধরা পড়ে যাওয়ার ভয়ে। ওড়নার নিচ থেকে কাবিননামাটা বের করে, চোখের সামনে খামটা ওঠায়। এটা যদি ওর পরিবারের কারোর হাতে পড়ে তাহলে শৈলী শেষ। ওকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে আসবেও না।
শৈলী সারা রুম জুড়ে চোখ বুলায়, লুকানোর যথার্থ কোনো স্থান খোঁজার চেষ্টা করে। নিজের আলমারি খুলে, কিন্তু পছন্দ হয় না কোনো জায়গা। সবই খোলা, এখানে লুকানোর মতো কোনো স্পেস নেই। ড্রেসিং টেবিলের কোথাও রাখবে? না না, ওটা তো ও আর নিপুণ মিলে ব্যবহার করে, ওখানে রাখার প্রশ্নই আসে না। খাটে জাজিমের তলায়ও রাখতে পারবে না। মা সপ্তাহে সপ্তাহে জাজিম তোষক নামিয়ে ঝাড়া দেয়। পড়লে স্বয়ং তখন জমের হাতে পড়বে এই বিয়ের সনদ। তাহলে কই রাখা যায়? হঠাৎ শৈলীর কপাল টানটান হলো। নিজের ভার্সিটির ব্যাগটা ওঠালো, ওটাকে নিয়ে বিছানায় বসলো। এই ব্যাগটাকে ও আর ওর বান্ধবীরা কুয়া ডাকে। এত গভীর জায়গা ভেতরে, এই জন্য। সেই আশাতেই একদম ভেতর সাইডে একটা পকেটের চেন খুলে শৈলী। জায়গাটা দেখে সন্তুষ্ট হয়। এরপর খামটা ভালো করে ভাঁজ করে সেই পকেটে ঢুকিয়ে দেয়। তারপর চেনটা শক্ত করে আটকায়। যাক, ভালো একটা লুকানোর স্থান পাওয়া গিয়েছে। এইখানে থাকলে শৈলীর আর কোনো চিন্তা নেই। সবসময় জিনিসটা ওর সাথেই থাকবে, ও গার্ড করে রাখতে পারবে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে শৈলী। তারপর খাটে টানটান হয়ে শুয়ে পড়ে। ঠোঁট জোড়ায় ছেয়ে যায় স্নিগ্ধ হাসি। একটু পর সেটা খিলখিলানো হাসিতে রূপ নেয়। শৈলী নিজেও জানে না ও কেন হাসছে, তবে মনে এক সুখের জোয়ারের আগমন টের পাচ্ছে ও। মিহরান নামক সুখের জোয়ার। মাহিরা মাত্রই শৈলীর সাথে ফোনে কথা শেষ করলো। কথা খুব সংক্ষেপে শেষ হয়েছে, কারণ এই মুহূর্তে মাহিরা ভয়ঙ্কর পরিমাণে ব্যস্ত। বাসায় অনেক মানুষ, তাদের আপ্যায়নে দৌড়াতে হচ্ছে ওকে। এই যেমন মেজো মামাকে জুস দিতে দিতেই শৈলীর সাথে কথা বলছিল। এখন বাকিরাও ডিমান্ড করেছে জুসের জন্য। শৈলী দোস্ত, এখন আবার কামলাঘাটে কিচেনে যেতে হবে রে। তোর সাথে কালকে কথা বলবো, পিকনিকের সব কিছু ডিটেলসে শুনবো। ওকে, এখন রাখি রে, বাই। এইভাবেই নিজের কলিজার বান্ধবীর ফোন ডিসকানেক্ট করে কাজে মন দেয় মাহিরা। হঠাৎ পাশে কারোর উপস্থিতি বুঝতে পেরে ঘুরে তাকায়। ঐশ্বর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয় কুঁচকে যায় ওর। এখানে কি করিস? আমতামতা করে ঐশ্বর্য। তোমার কাছে হেল্প লাগবে আপু। মাহিরার চোখ কপালে ওঠে। তুই হেল্প করবি হঠাৎ? না মানে এমনি। মাহিরার হৃদয় সোজা হয় না, তবে ও কিছু বলেও না। হতেই পারে মেয়েটা সবার ব্যস্ততা দেখে সাহায্য করতে চাইছে। আফটারঅল মানুষ তো কম না। হাসান বাড়ির এই এক বৈশিষ্ট্য, কোনো অনুষ্ঠানের প্ল্যান করতে বসলেই সেখানে আর একটা ছোটোখাটো অনুষ্ঠান বসে যায়। এই যেমন আজ ঝুমা ভাবির স্বাদের অনুষ্ঠান মা করতে চান বলে প্ল্যানিং করতে তিনি ঢাকাতে থাকাতে সব মামা, চাচা, খালা, ফুপুদের ডেকে বসেছেন। অন্তত ৩৫ জন তো হবেই এখন। মাহিরা গোনাও বন্ধ করে দিয়েছে। ও জুস বানাতে ব্যস্ত। জুস বানানো শেষ হতেই ঐশ্বর্য তৎপর হাতে মাহিরার দিকে আগায়। দাও, আমি নিয়ে যাই। মাহিরা কিছু আর বলল না, চুপচাপ খুশি মনেই দিয়ে দিল ট্রেটা। কিন্তু ড্রয়িং রুমে পৌঁছাতেই সব কাহিনী পানির মতো পরিষ্কার হয়ে গেল। ঐশ্বর্য দুলতে দুলতে প্রথমে মেহরানের কাছেই জুস নিয়ে গেল। মেহরান নেওয়ার পর পাশে ওর বাবা আর বড় মামাকেও দিয়ে ট্রেটা রেখে দিল টেবিলে। বাকিদের দেওয়ার কথা যেন ওর মনেই নেই। মাহিরা অবাকের চরম সীমানায় পৌঁছায়। এইটুকুন পুচকি মেয়ের মাথায় কি রকম বুদ্ধি! বাবারে বাবা, ভাইয়ার জন্য এত তোড়জোড় করলো আর আমি বুঝলামই না। ঠোঁট টেনে বিরক্তি প্রকাশ করে মাহিরা গিয়ে একটা সোফায় বসলো। যাদের যাদের আসার মোটামুটি সবাই এসে গেছে দেখে আফিয়া বেগম কথা শুরু করলেন। ঝুমার সাথে বসে আগেই প্রাথমিক পরিকল্পনা সেরেছেন, এখন সেইগুলোই একে একে উপস্থাপন করা হলো। সব আলোচনার পর যেটা ঠিক হলো যে অতিথির সংখ্যা যেহেতু প্রচুর, তাই বাসায় ঝামেলা নেওয়া যাবে না। প্রোগ্রামটা কোনো একটা কনভেনশন হলেই হবে। আর মেয়েরা মিলে যদি কোনো মজা করতে চায়, সেটা ৭ তলার ছাদেই অ্যারেঞ্জ করা হবে। খাবারের মেনুও ঠিক করে ফেলা হলো। তবে সমস্যা ঘটল অতিথিদের থাকার ব্যবস্থা নিয়ে। এইটা আফিয়া বেগমকেও টেনশনে ফেলেছিল আগে থেকে। মেহরানের ছোট ফুপু নিশাদ বলল, ভাবি আমার বাসায় 2টো বেডরুম ফাঁকা, সেখানে সেতু আপা, দুলাভাই আর মৃধা আর ওর জামাইকে দিই, কি বলো? আচ্ছা, তা না হয় দিলি, কিন্তু বাকিরা? আমাদের বাসায় উঠবে বড় ভাই, ভাবি, ঝুমার বাবা মা, খালা, খালু আর ঝুমার বড় বোন। কিন্তু এখন ওই সন্ধ্যা আপার পরিবারকে রাখার জায়গা দিতে হবে। তার তো 2 মেয়ে, এদের জন্য 2 রুম লাগবে, সেটা কোথায়? হঠাৎ মাহিরা বলে ওঠে, আম্মু, রেহানা আন্টিকে বলে দেখতে পারো। আফিয়া বেগমের মুখে হাসি ফুটল, তবে সে কিছু বলার আগেই মাহিরার ছোট ফুপু মুখ কোচকালেন।
না না, ওনারা ভাড়াটিয়া মানুষ, ওনাদের এভাবে ডিস্টার্ব করার দরকার নেই। নিজেদের সমস্যা নিজেরাই দেখি, বাইরের মানুষকে টানা কোনো মানে হয় না। ফুফুর কথায় মাহিরার বেশ রাগ ওঠে। আগেও দেখেছে ফুফু এই বাসায় যারা ভাড়া থাকেন তাদের সাথে তেমন একটা ভালো ব্যবহার করেন না, তাদের নিচু চোখে দেখেন, দূরত্ব মেনটেন করেন। বাড়ির মালিক হওয়ার অহমিকা তার মাঝে স্পষ্ট দেখা যায়। এইসব বুঝেই মাহিরা মুখ ফুলিয়ে আপত্তি জানালো। আন্টির বাসায় সন্ধ্যায় খালারা থাকতে পারে, রেহানা আন্টিরা এতটুকু বাইরের কেউ না আমাদের। সুখ দুঃখে তারা এর আগেও আমাদের কত সাহায্য করেছেন, মনে আছে মা? গত বছর বাবার কি একটা জ্বরে পড়েছিল, বড় ভাইয়াও ভাবিকে নিয়ে ঢাকার বাইরে, তখন বাসার ছেলে বলতে শুধু মেহরাব, একা ওর ওপর সব দায়িত্ব দেওয়া যাচ্ছিল না। তখন আজাদ আঙ্কেলের পরিবারই তো আসলো আমাদের পাশে। শৈলী সারা রাত আমার সাথে বসে আব্বুর মাথায় জলপট্টি দিল। রেহানা আন্টি তোমার সাথে পুরো সময়টা থাকলেন। আঙ্কেল সেই গভীর রাতেও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রেখেছিলেন নিচে, যাতে আব্বুর একটু খারাপ লাগলেই আমরা যাতে হাসপাতালে নিতে দেরি না করি। এত কিছু করে যারা, তারা আবার পর হয় নাকি? ছোট ফুফুর মুখটা পুরো চুপসে যায়। এভাবে এতটুকুন একটা মেয়ে তার কথার কাউন্টার করবে সে চিন্তাই করেনি। গাল ফুলিয়ে চুপ হয়ে যান তিনি। এদিকে মাহিরা যখন এসব বলে ওদের মাকে কনভিন্স করছিল, তখন মেহরান চুপচাপ বসে সব মনোযোগ দিয়ে শুনছিল। শৈলী আর ওর পরিবার এভাবে ওদেরকে সাহায্য করেছে এটাও আগে জানতো না। ভীষণ রকম এক ভালো লাগা খেলে গেল ওর মাঝে। প্রতিদিন মেয়েটাকে এক এক ধাপ নতুন করে চিনতে পারছে ও, জানতে পারছে, এবং সব ভালো দিকগুলোই সামনে আসছে ওর। এটা কি নিয়তিরই ইচ্ছা? শেষমেশ সিদ্ধান্ত হলো আফিয়া বেগম মিসেস রেহানার সাথে কথা বলবেন, অন্তত 2টো রুম দেওয়ার অনুরোধ জানাবেন। মেহরান আলোচনার মাঝে উঠে মেহরাবের রুমের দিকে পা বাড়ালো। ছেলেটা নাকি মাথা ব্যথা করছে বলে তখন নিচে নামেনি, দেখে আসা দরকার একবার। আলোচনায় বসলেও ঐশ্বর্যর মন ধ্যান তো তার প্রিয় মেহরান ভাইয়ার ওপর। তাকে যখন সিঁড়ি বেয়ে উঠতে দেখলো তখনও নিজেও আর মজলিসে থাকলো না। ওর আর এখন এখানে কাজ কি? বরং একলা যদি মেহরান ভাইয়ার সাথে একটু কথা বলা যেত। দোতলায় উঠে মেহরানকে এইদিক ওইদিক ঐশ্বর্য খোঁজে। আরে আজিব তো, গেল কই মানুষটা? কোন রুমে ঢুকলো? ওনার রুম তো এই বাসাতেই নেই, তাহলে কার রুমে গেলেন তিনি? ডান পাশ দিয়ে এক এক করে রুম খুলে ভেতরে উকি দিতে লাগলো, কিন্তু প্রতিবারই হতাশ হতে হলো ওকে। শেষে যখন মাহিবের রুমের নব ঘোরাতে যাবে তখনই পেছন থেকে গমগমে আওয়াজে চমকে উঠল ঐশ্বর্য। কাকে করছিস? ঐশ্বর্য চকিতে ঘোরে। মেহরানের গম্ভীর মুখশ্রী দেখে ভীষণ ঘাবড়ায়। না 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 ভাইয়া, কাউকে না। স্বল্পভাষী মেহরান ভ্রুকুচকে চায়। ঐশ্বর্য তাই দেখে অবস্থা বেগতিক, কিন্তু একান্তে কথা বলবে ও মেহরানের সাথে? ওর সামনে দাঁড়াতেই তো ওর হাঁটু কাঁপছে। এত গম্ভীর মেজাজি কেন মানুষটা? মেহরান একটু পর নিজে থেকে হাঁটা ধরে নিচে যাওয়ার জন্য। ভাইয়া? মেহরান থেমে পাশে তাকায়। ঐশ্বর্য আমতা আমতা করে প্রশ্ন করে, মানে বলছিলাম যে জুস খেয়েছো? মেহরানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। হ্যাঁ খেয়েছি। ভালো লেগেছে? হ্যাঁ, কেন? ঐশ্বর্য লজ্জায় পারছে না শুধু মাটিতে মিশে যেতে। মানে আমি বানিয়েছিলাম তো, তাই। ও। এবার কপাল কুচকায় ঐশ্বর্যর। ও, এটা আবার কি ধরনের কমপ্লিমেন্ট হলো? ও তো ভেবে বসেছিল এটা শুনে মেহরান আর কিছু না হোক একটা প্রাণ জুড়ানো হাসি দেবে, বলবে জুসটা অনেক মজা হয়েছে। কিন্তু সেগুলো কিছুই হলো না, বরং বড় বড় পা ফেলে মানুষটা ওকে একা রেখে ওখান থেকে চলে গেল। ঝামটা মেরে জিদ্দে পা ঝাড়া দেয় ঐশ্বর্য। ভালোই হয়েছে মিথ্যা বলছে, নিজে থেকে বানায়নি সেই জুস। আসলে বানিয়ে দেওয়ার পরে এই রিয়াকশন হলে গ্লাসটাই ভেঙে ফেলতো। মাহিরার সাথে গল্প হওয়ার পরপরই ফোন এসেছিল কেয়ার। উত্তেজনায় মেয়ে ফোনে কথাই বলতে পারছিল না শুনে শৈলী কৌতূহলী হয়। তোর হয়েছে কি বলতো? জানিস কি হয়েছে শৈল? না বললে জানবো কেমনে? প্রীতির কি? কেয়ার চিৎকারে শৈলীর কান বন্ধ হওয়ার জোগাড়। প্রীতির অ্যাফেয়ার হয়েছে। বিশাল ঝটকা খায় শৈলী। ও নিশ্চিত ভুল শুনেছে। কি বললি? কার কি হয়েছে? যা বলছি তুই তাই শুনছিস। আওয়ার প্রীতি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। শৈলী খুশি হবে না তাজ্জব তাই বুঝতে পারল না। এই খবর তুই পাইলি কেমনে? আমরা তো গত 2 দিন একসাথেই ছিলাম, তখন কিছু জানলাম না, এখন হঠাৎ কিভাবে?
না না বান্ধবী, তোমার কথা একটু ভুল আছে। গত 2 দিন ধরে আমরা না, আমি আর প্রীতি একসাথে ছিলাম। তুমি তো না জানি কোন খেয়ালের দুনিয়ায় মত্ত ছিলা। মাথা ব্যথা করে আমাদের সাথে সময় কাটাসনি তুই। তাহলে এসব জানবি কেমনে বল? শৈলী বোকা একটা হাসি দেয়। আসলেই ও তো বেশি সময় বান্ধবীদের দিতেই পারেনি। নিজের জীবনের নতুন মোড় গোছাতেই ব্যস্ত ছিল যে অনুতপ্ততার সুর ভেসে আসে ওর কণ্ঠে। সরি দোস্ত, আচ্ছা বল না কেমনে কি হলো? প্রীতি তোকে কিছু বলেছিল? কে আবার উত্তেজিত হয়। সরাসরি গতকাল ফাজিলটা কিছুই বলেনি, তবে রাতে ওর কথার হাবভাবে একটু সন্দেহ হচ্ছিল আমার। মনে নেই মিহরান স্যারের উপর ক্রাশ খাওয়া নিয়ে কথা বললো, তারপর বললো ক্রাশ খেলেও প্রেম করবে না কখনো। আমি কেন যেন জিজ্ঞাসা করাতে অনেক এদিকে ওদিকের কথা বলেছিল, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল আসল কথা এড়িয়ে যাচ্ছে ও। তাই রাতে আবার ধরেছিলাম, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তখনও কিছুই বের করতে পারিনি শাকচুন্নির মুখ থেকে। এতটুকু বলে একটা দম নিল কিয়া। এরপর আজ দুপুরে ক্যাম্পাস থেকে যখন ফিরছিলাম দেখি ও একটা গাড়িতে উঠলো। আমি আর পিয়াল তখন রিকশায়। প্রীতির পাশে ড্রাইভিং সিটের ছেলেটাকে চিনতে পারলাম না, কিন্তু ওর ঠোঁটের এপার ওপার হাসি দেখেই বুঝলাম কোনো ঘাপলা তো আছে। এটা নর্মাল কোনো ভাই ব্রাদার হতেই পারে না। তারপর বাসে এসে সন্ধ্যায় ফোনে জোর দিতেই ম্যাডাম সব বলে ফেলছে। শেষ বাক্য কি আর গর্বিত হাসি শুনে শৈলীও হেসে দিল। যাক, তার এই টমবয়টাই বান্ধবীটারও একটা গতি হলো তাহলে। পরদিন সকাল, একদম সতেজ এক আবহাওয়ায় ঘুম ভাঙে শৈলীর। আড়মোড়া ভেঙে উঠে চোখ খোলে। রুমের পর্দাগুলো বাতাসের দোলায় একতালে নৃত্য দেখে কিছুক্ষণ, তারপর খাট ছেড়ে উঠে দাঁড়ায়। সকালটা সুন্দর, দিনটাও সুন্দর যাওয়া উচিত, যাবেই তো। আজ মনের মাঝে এক নতুন উদ্দীপনা কাজ করছে ওর। মেহরান আজ নিজের কোর্স শুরু করবে, ওকে পড়াবে। ভাবতেই শিহরণ বয়ে গেল সারা গায়ে। 2 হাঁটুতে ভর করে থুতনি রাখল শৈলী। চোখের চঞ্চলতা নিয়ে চিন্তা করলো আজ দেখবে জামাইমশাই টিচার হিসাবে কেমন পারফরমেন্স দেখান। খিলখিলিয়ে হেসে ওঠে শৈলী। চিন্তাটা তার মজার লেগেছে। ভেবেই নিয়েছে মেহরানের ক্লাসে একটু হলেও দুষ্টুমি করবেও, জ্বালাবে তার স্যার তথা বরকে। নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে শৈলী রুম থেকে বের হলো। একটা হালকা আকাশি রঙের মাঝে সাদা আর গাঢ় নীলের ওপর ব্লকের কাজের লং কুর্তি পরেছে ও। নবাবী ডিজাইনের কুর্তিটার ডান পাশে কাপড়ের টার্সেল ঝুলানো। 3/4 হাতার নিচে 2 হাতের কবজিতে আকাশি রঙের কাচের রেশমি চুড়ির টুংটাং শব্দ চলছে ওর চলার সাথে। দীঘল চুলের গোছা আজ সাজিয়েছে বেনি করে, সেটাও এক পাশে দিয়ে সামনে এনে রেখেছে। জর্জেটের উপর ব্লকের ওড়নাটা ফেলে রেখেছে এক পাশে। পায়ে পড়েছে নাগরা। ব্যাস তৈরি সে। নাস্তা সারতে সারতে 2 বার মাহিরার ফোন এসেছে। শৈলী বুঝতে পেরেছে ওরা বাইরেই দাঁড়ানো। তড়িঘড়ি করে মাকে বিদায় দিয়ে শৈলী বের হলো, তবে শ্বাসটাও বোধহয় ঠিকভাবে নিতে পারল না। তার আগেই কেউ ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। শৈলী ছোট্ট একটা চিৎকার দিল, কিন্তু মাহিরা সেটা থোড়াই কেয়ার করে। সে তো জড়িয়েই অস্থির। দোস্ত, তোকে কতদিন দেখি নাই, আমার কেমন কেমন যেন লাগছিল জানিস। শৈলী মাহিরার এমন কথায় হেসেই খুন। পাশে দাঁড়ানো মেহরাবও সেই হাসিতে ভাগ বসালো। বোনের মাথায় চাটি মারল একটা। তুই তো আচ্ছা ডামা কুইন রে মাহি। শৈলী মাত্র 2 দিন ছিল না বলে তুই এইভাবে রিয়াক্ট করবি? মাহিরা মুখ ভেঙায়। আমার বান্ধবী, আমার রিয়াকশন আমি যাই করি, তাতে তোর কি? বান্ধবী এক তোর, আমার না। তো তোর ইচ্ছা হলে তুইও এক্সপ্রেশন দে ইচ্ছা মতন, নিষেধ করছে কে? 2 জমজের ঝগড়ার মাঝে লিফটের দরজা খুলে গেল। শৈলী ছিল লিফটের সামনে পিঠ দিয়ে। 2 ভাই বোনের ওকে নিয়ে ঝগড়া এতই উপভোগ করছিল যে লিফট খোলাটাও ও বুঝতে পারেনি প্রথমে। পরে অবশ্য মাহিরা হঠাৎ চুপ হয়ে যাওয়াতে ওর চোখ অনুসরণ করে শৈলী পেছনে তাকায়। সোজাসুজি দৃষ্টি আটকায় মেহরানের অক্ষে যুগলে। অপর পাশের চাহনি যে ওর ওপরেই আটকা। পেছন থেকে মাহিরার ধাক্কায় শৈলী সামনে এগোয়। ভেতরে ঢুকে ইচ্ছা করে সেন্টার রেলিংয়ের পাশে দাঁড়ায়ও, যা মেহরান থেকে একদম উল্টো পাশে। তবে লিফট খুব বড় না হওয়ায় এতটাও দূরে যেতে পারে না। শৈলী খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তাকিয়েছিল মেহরানের দিকে। তখনই দেখেছিল মেহরান একবার ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখেছে। তারপর মাহিরার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়েছে নিজের মোবাইলের দিকে। মাহিরা আর মেহরাবকেও শৈলী পর্যবেক্ষণ করেছে এবং ভেতরে ভেতরে ওর হাসি পাচ্ছে খুব। 2 সাদাসিধা চেহারা নিয়ে খোশ গল্প করতে করতে প্রবেশ করা
কিশোর কিশোরীকে দেখে কে বলবে কয়েক সেকেন্ড আগেও কোমর বেঁধে ঝগড়ায় মেতেছিল তারা। সবাই উঠতেই লিফটের গেট বন্ধ হয়। মাহিরা প্রথমে দুই একটা কথা বলল ওর মেজো ভাইয়ের সাথে। মেহরাবের মাথা ব্যথারও খোঁজ নিল মেহরান। তারপর আবার মোবাইলে মনোনিবেশ করলো। মেহরান ছাড়া বাকি তিনজনই সামনে তাকানো। মাহিরা কি একটা যোগ বলেছে আর মেহরাব তা নিয়ে হাসছে। শৈলীও তাল মেলাচ্ছে তাতে। হঠাৎ কি হলো বুঝে ওঠার আগেই শৈলী টান খেলো ওর ব্যাগে। পর মুহূর্তে ও টের পেল ওর স্থান পরিবর্তন হয়েছে মেহরানের পাশে, খুব কাছে। কিংকর্তব্যবিমূঢ় শৈলী ঝট করে মেহরানের দিকে তাকায়। দেখে মানুষটা নিজের মোবাইলের দিকেই তাকানো। এমন ভাব যেন কিছুই হয়নি, কিন্তু শৈলী স্পষ্ট দেখতে পাচ্ছে তার বাম হাত এখনো শৈলীর ব্যাগের ফিতায় আটকানো। ভয়ে শৈলীর আত্মা কাঁপে। চোরের মন পুলিশ পুলিশ ভাব নিয়ে তাড়াতাড়ি সামনে তাকায়। মাহিরা মেহরাব কিছু দেখে ফেলল না তো, বুঝলো না তো কিছু? এত ছোট লিফটে একটু হলেও তো নড়ার অনুভূতি পাওয়ার কথা ওদের, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যমজ দুটো নিজেদের আড্ডাতেই মত্ত। পেছনে কি হচ্ছে কিছুই বোঝেনি। শৈলী তখন তৎপর হয় নিজের ব্যাগ মেহরানের আঙুলের নট থেকে সরানোর জন্য, কিন্তু বদলোকটা এমনভাবে ধরেছে ও কোনোভাবেই সরাতে পারছে না। শৈলী ফিতা ধরে অনেকবার খোঁচাখুচি করেও 1 ইঞ্চিও নড়াতে পারল না। একটু চোখে রাগ নিয়ে তাকায় পাশে, দেখে মেহরানের ঠোঁটে বাঁকা হাসি, তবে চোখ সেই মোবাইলের দিকে। অসহায় চাহনি পড়ে শৈলী। ও কি করবে এখন? লিফটের দরজা খুলল বলে, তখনই মাহিরা যদি পেছনে যায় তাহলে কি হবে? ওর চিন্তা করতে করতেই লিফট খুলে যায় এবং একদম শৈলীর অনুমান মতোই মাহিরা পেছনে তাকায়। আপনাতেই শৈলীর হাত ঝট করে উঠে আসে ব্যাগের ফিতার কাছে, জাপটে ধরে মেহরানের আঙুল নিজের হাতের মাঝে ঢেকে দেয়। শরীর সোজা করে দাঁড়িয়ে ব্যাগের ওইটুকু স্থান নিজের পেছনে ঢেকে দেয়। মাহিরা অবশ্য এদিকে তেমন একটা খেয়ালই করে না। আয় শৈলু। চল। মাহিরা মেহরাব বের হতেই শৈলী ফিসফিসিয়ে মেহরানকে শাসনের সুরে বলে, ব্যাগ ছাড়ুন। মেহরান এবার চোখ তোলে দুষ্টুমির সুরোর কণ্ঠে, আমার আঙুল আপনি ধরেছেন শৈলী, আপনি ছেড়ে দিলে আমি ব্যাগ ছাড়তে পারবো। শৈলী ঝট করে নিচে তাকায়। এখনো মেহরানের হাত ঝাপটে ধরে থাকা দেখে ওর আত্মা দ্বিতীয়বার কাঁপে। সাথে সাথে হাত সরায়। মেহরান মুচকি হেসে ব্যাগ থেকে হাত সরিয়ে সামনে আগায়। শৈলীও তাড়াতাড়ি পা বাড়ায়, নয়তো মাহিরা আবার সন্দেহ করতে পারে ভেবে। কিন্তু 2 কদম যাওয়ার আগে হোঁচট খায় কানের কাছে দুটি শব্দ শুনে। সুন্দর লাগছে। আজ ভার্সিটিতে শৈলী প্রথম ক্লাসটাই মেহরানের সাথে পড়েছে। একদিক দিয়ে যেরকম ভীষণ এক্সাইটেডও, তেমনই আবার নার্ভাসনেসও কাজ করছে চরমভাবে। করবে নাই বা কেন? লিফটের ভেতর যা করলো লোকটা, লজ্জায় শৈলীর পুরো মাথাই নাই। না, মানুষটাকে যতটা ভদ্র মনে করেছিল শৈলী, আসলে সেটা সে না। দুরন্ত পরিমাণে দুষ্টু মানব সে। শৈলীদের ডিপার্টমেন্টের ক্লাস হয় 3য় এবং 4র্থ তলায়। শৈলী সিঁড়ি বেয়ে উঠতে উঠতে নিজের মনের মাঝে হঠাৎ ভয়ের আগমন অনুভব করল। 2 দিন আগের ঘটনাগুলো না চাইতেও উকি দিল মস্তিষ্কে। নয়ন চঞ্চল হলো ওর। রিকার ওর সাগরেদদের খুঁজছিল এদিক ওদিক, কিন্তু কাউকেই দেখল না। অবাক হলেও মনটা শান্তও হয়ে গেল সাথে সাথে। ওদের চেহারা দেখলেই রক্ত গুলাবে শৈলীর, এটাও জানে। এত সুন্দর প্রভাতে এমন একটা অনুভূতিও কখনোই চায় না। রুমে ঢুকতেই শৈলী অবাক। এত মেয়ে একসাথে একটা কোর্সেও এই 2 বছরে কখনো দেখেনি। ওদের সাবজেক্টে এত মেয়ে পড়ে সেটাই তো জানতো না। তাহলে প্রীতির কথাই ঠিক, মেহরান স্যারের জন্যই এই ঢল নেমেছে। এত এত মেয়েদের মাঝে নিজের বান্ধবীদের খোঁজাই মুশকিল হয়ে গেল শৈলীর জন্য। শেষমেশ পেল তাদের মাঝামাঝিতে। 2 জন গল্পে পুরাই ডুবে আছে। শৈলীকে দেখতে পায়নি। এই সুযোগে পেছন থেকে গিয়ে প্রীতিকে চাপটে ধরল শৈলী। কেয়া প্রীতি প্রথমে চমকে উঠলেও শৈলীকে দেখে খুশি যেন দ্বিগুণ বেড়ে গেল ওদের। শৈলী পাশে বসতেই কেয়া শুরু করলো, তোকে যে জিজ্ঞাসা করেছিলাম আমরা কবে দেখা করতে পারবো? প্রীতির চেহারা লজ্জায় ঢাকা পড়তেই শৈলী যা বোঝার বুঝে নিল। দেখা তো করতেই হবে এই অতি মানবের সাথে। কেয়া, আমার কি মনে হয় জানিস, এই মানুষটার কোনো সুপার পাওয়ার আছে। নয়তো যেই মেয়ে পারলে পৃথিবীর সব ছেলেকে নাকানি চুপানি দিয়ে বেড়ায়, তাকে কিনা একজন কাবু করে ফেললো। এটা তো মিরাক্কেল। শৈলীর কথার ধরনে কেয়া হো হো করে হেসে ফেলল। প্রীতিও হাসলো, তবে মুখ লুকিয়ে। ডান পিঠে প্রীতির এমন দিনও আসবে ও বোধহয় নিজেও সেটা কখনো ভাবেনি। আর আজ তো সব বাস্তবে হচ্ছে। শৈলী এরপর প্রীতির দিকে সরাসরি তাকায়। আচ্ছা বল, কেমনে কি হলো? কি হবে? কিছুই তো হয়নি। দেখ প্রীতি, একদম কিছু লুকানোর চেষ্টা করবি না।
এমনিতেই তলে তলে এত দূর এগিয়ে গেলি, কিছুই বললি না, এখন আবার ঢং করিস? সব বল আমাদের। প্রীতি কিছু বলতে যাবে তার আগে কেয়া একটা ধাক্কা দেয়। শৈলী কেয়ার দিকে তাকায়, তারপর ওর চোখ অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখে মেহরান রুমে ঢুকছে। আশেপাশে কিছু সময়ের মধ্যেই পিনপতন নীরবতা নেমে আসে। শৈলীও নিজেকে ঠিকঠাক করে বসে, এরপর সরাসরি সামনে তাকায়। মেহরান ঢুকেই প্রথমে সামনে তাকায়, চঞ্চল চোখ খোঁজে কাউকে, তারপর একদিকে তা স্থির হয়। তুষ্ট হয়ে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলেও। ক্লাস শুরু করে প্রথমে নিজেকে উপস্থাপন করে, তারপর কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা দেয়।